বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক প্রথম অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। উত্তরে যাওয়ার আগে বলে দিচ্ছি, তোমরা যারা আমাদের ভিডিওগুলো খুঁজে পাও না তারা একটু দয়া করে ডিসক্রিপশন বক্সটা চেক করো। ওখানে বিভিন্ন ক্লাসের প্লেলিস্টগুলো দেয়া আছে। আর তোমরা কে কোন স্কুল থেকে আমার সাথে জয়েন করেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট কবে সেটাও আমাদের জানাও। আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, গৃহ কি? গৃহ না থাকলে তোমরা কি কি সমস্যার সম্মুখীন হবে? আমাদের উত্তরটি হচ্ছে, গৃহ এমন একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের বিভিন্ন রকম চাহিদা পূরণের জন্য সারাদিন নানা রকম কাজে ব্যস্ত থাকি। কাজের শেষে বিশ্রাম ও আরামের জন্য আমরা গৃহে ফিরে আসি। গৃহ না থাকলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব, যেমন হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ এবং ঝড়, বৃষ্টি, শীত, তাপ ইত্যাদি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কিভাবে ভূমিকা রাখবে? আমাদের উত্তরটি হচ্ছে, দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে কিছু ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের গৃহ এবং চারপাশের পরিবেশ রক্ষা করতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। আমিও তেমনি কিছু কাজের মাধ্যমে চেষ্টা করব আমাদের গৃহের পরিবেশ রক্ষা করতে এবং সৌন্দর্য বর্ধন করতে। যে কাজগুলোর মাধ্যমে আমি সৌন্দর্য বর্ধন করব তা নিচে দেয়া হলো। নাম্বার 1, দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস ব্যবহারের পর সেগুলো যথাস্থানে গুছিয়ে রাখার মাধ্যমে আমি আমার গৃহের পরিবেশ রক্ষা ও সুন্দর রাখব। নাম্বার 2, বাড়ির ছোট প্রাঙ্গণে শাকসবজি ও ফলের বাগান করব। নাম্বার 3, বারান্দায় টবে বিভিন্ন ফুলের গাছ লাগাবো। এতে গৃহের পরিবেশ সুরক্ষা থাকবে এবং সৌন্দর্য বেড়ে যাবে। নাম্বার 4, বিভিন্ন আবর্জনা যে কোনো জায়গায় না ফেলে তা সংরক্ষণ করে নির্দিষ্ট জায়গায় অথবা মাটির নিচে চাপা দিব, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এভাবে আমি আমার গৃহের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধন করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন। করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ নিলেন না। ফলে কাজের তেমন অগ্রগতি হলো না। তখন তার বড় ভাই বিষয়টা বুঝে সবার সাথে আলোচনা করে অনুষ্ঠানটি কিভাবে খুব ভালোভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজখবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন। আমাদের গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, ক এবং খ দেয়া হয়নি প্রশ্নটা, গ নাম্বার প্রশ্ন থেকে শুরু হয়েছে। অনুধাবন: করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি? ব্যাখ্যা করো। আমাদের উত্তরটি হচ্ছে, করিম সাহেব তার মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার সংগঠন ধাপটি অনুসরণ করেনি। এখন আমাদের সংগঠন ধাপটি ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করাই হলো সংগঠন, অর্থাৎ কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাই হলো সংগঠন। এই ধাপটি গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ। উদ্দীপকে করিম সাহেব মেয়ের বিয়েতে প্রোগ্রাম কিভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করেন, সবাইকে কাজ বুঝিয়ে দিলেন, কিন্তু কে কিভাবে কাজ করছে তার কোনো খোঁজ রাখলেন না। ফলে কাজের তেমন অগ্রগতি হলো না। তাই বলা যায় করিম সাহেব সংগঠন ধাপটি অনুসরণ করেননি। এবার আমাদের ঘ নাম্বার প্রশ্ন। করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কি ঠিক ছিল? যুক্তি সহকারে তোমার মতামত দাও। আমাদের উত্তরটি হচ্ছে, করিম সাহেবের ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এখন আমি আমার সিদ্ধান্ত সপক্ষে যুক্তি দিব। করিম সাহেবের ভাই গৃহ ব্যবস্থাপনার 4টি ধাপ অনুসরণ করেন: পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। 4টি ধাপ অনুসরণ করে বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করা হয়।
যদিও পরিকল্পনা ধাপটি করিম সাহেবের করা, কিন্তু তার সবার মধ্যে দায়িত্ব ভাগ করার মধ্য দিয়ে করিম সাহেবের বড় ভাই সংগঠন ধাপটি অনুসরণ করেন। তাই তিনি বিভিন্ন কাজের মধ্যে সংযোগ স্থাপন করেন। আবার নিয়ন্ত্রণ ধাপটি অনুসরণ করায় পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়। সেই সাথে সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করা হয়। সর্বশেষ মূল্যায়ন বলতে বোঝায় কাজের সফলতা বা ব্যর্থতা। যেহেতু অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়, তাই বলা যায় মূল্যায়ন ধাপটি অনুসরণ করা হয়েছে। উদ্দীপকে করিম সাহেব তার মেয়ের বিয়ে উপলক্ষে পরিকল্পনা করেছেন এবং সংগঠন করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি তার নিয়ন্ত্রণ বা মূল্যায়ন কোনোটাই করতে পারেননি, যার ফলে পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো যদি না তার বড় ভাই এসে পরবর্তীতে বাকি কাজগুলো না করতেন। তাই বলা যায় করিম সাহেবের বড় ভাই কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সঠিক। আমাদের 4 নম্বর একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনটির প্রশ্ন হচ্ছে, তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ করো তা তোমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কিনা পাঠ্যপুস্তকের আলোকে মন্তব্য করো। আমাদের উত্তরটি হচ্ছে, আমরা প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যে খাবার গ্রহণ করি তার একটি তালিকা দিয়েছি। তোমরা তোমাদের মন মতো একটি তালিকা তৈরি করবে, যা তোমরা খাও এবং যা তোমরা খাও না অবশ্যই লিখবে না। এখানে আমার প্রথম দিনের সকালের খাবার হচ্ছে রুটি, ডিম, কলা। প্রথম দিনের দুপুরের খাবার হচ্ছে ভাত, মাছ, সবজি, এবং রাতের খাবারও আমি রুটি এবং সবজি রেখেছি। এভাবে তোমরা পরবর্তী 6টা দিনের একটা খাবার রুটিন করে রাখবে। দেন আমাকে বইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে। 11 থেকে 15 বছর বয়সের শিশুদের বিদ্যালয়গামী শিশু বলা হয়। এই বয়সে শারীরিক বর্ধন দ্রুত হয়। এই বয়সে ছেলেদের চাইতে মেয়েদের দ্রুত লম্বা হয়। মেয়েরা দ্রুত লম্বা হয়। এই বয়সে ছেলেদের চাইতে মেয়েদের পুষ্টির চাহিদা বেশি। বর্ধনের গতি বৃদ্ধির কারণে শক্তির চাহিদা বাড়ে। এছাড়াও প্রোটিন, ভিটামিন ও ধাতব লবণের চাহিদা বাড়ে। এই সময় কমপক্ষে 3 বেলায় প্রধান খাদ্য ও 2 বেলা হালকা নাস্তা খাওয়া প্রয়োজন। উপরোক্ত ছক অনুযায়ী আমি খাবার গ্রহণ করি এবং এর মাঝামাঝি আমি কিছু ফল ও কিছু ফাস্টফুড খেয়ে থাকি। ফাস্টফুড আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, যা আমাদের ওজন বাড়ায় এবং আমাদের তারুণ্য কমিয়ে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলে খেলাধুলা ও অন্যান্য কাজের মাধ্যমে আমি ক্যালোরি কমিয়ে ফেলার চেষ্টা করি। তাই আমি মনে করি আমার গ্রহণকৃত খাবার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক। আমাদের উত্তরটি এখানেই শেষ হয়ে গেল। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।